5ই নভেম্বর বিশ্ববিদ্যালয় এলাকায় সপাচেক ছাত্র জনতা সমবেত হলেও নেতৃত্বের অভাবে এবং জাসদ ছাত্রলীগের দাপটের কারণে 4 নভেম্বর ঘোষিত 5ই নভেম্বরের শোকসভা অনুষ্ঠিত হয়নি। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অস্পষ্টতা এবং আতঙ্ক নিয়ে বিক্ষিপ্ত কথাবার্তা আর মিছিলের চেষ্টার মধ্যে দিয়ে 5ই নভেম্বর দিন শেষ হয়ে গেলে সন্ধ্যায় আমরা পুরান ঢাকায় ফিরে আসি এবং সরকারি কবি নজরুল কলেজের শহীদ শামসুল আলম ছাত্রাবাসের ছাত্রদের নিয়ে ছাত্রসভা করি। পরদিন 6 নভেম্বর সকালে পুরান ঢাকা থেকে যথারীতি আমরা 10-11 জন মিছিল নিয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হলে খন্দকার মোশতাক আহমেদকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবু শাহাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি করা, পার্লামেন্ট ভেঙে দেয়া, সামরিক আইন জারি করা এবং সেনাবাহিনী প্রধান হিসেবে মেজর জেনারেল খালেদ মোশাররফের প্রধান সামরিক আইন প্রশাসক হওয়া সহ ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত শোনা যায়। এবং এই দিনেও আমাদের মিছিল ও আলোচনার কোনো আনুষ্ঠানিকতা ছিল না, সবাই ছিল বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন। সন্ধ্যা নাগাদ আমরা পুরাতন শহরে ফিরে আসি। নেতৃত্বের কোথাও কেউ নেই, সব কেমন যেন শূন্য ও ফাঁকা। দেশে আরও সাংঘাতিক বড় ধরনের কি যেন হতে যাচ্ছে তা অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, কিন্তু পরিষ্কার বোঝা যায় না। আওয়ামী লীগের বাকশালী নেতারা সব কে যে কি করছে বা কোথায় পালিয়ে গেছে তাও বোঝা যায় না। ছাত্র নেতাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ শহীদ অনেকটা পাতানো গৃহবন্দী বলেই মনে হচ্ছে। ইসমত কাদির গামার ততটা বুদ্ধিশুদ্ধি নেই, তবে কিছু করার চেষ্টায় আছেন। রবিউল আলম চৌধুরী তিনিও আছেন, সবসময়ই আছেন, বলতে গেলে সেই এখন সবচাইতে বড় নেতা। ডাকসুর সাবেক ভিপি ছাত্র ইউনিয়ন নেতা মুজাহিদুল ইসলাম সেলিম হলেন কিছু একটা করার চেষ্টাকারীদের মূল নেতা। ছাত্রনেতা সৈয়দ নূর কাদের সিদ্দিকীর সাথে যোগ দিয়েছেন। আগামীকাল যথারীতি বিশ্ববিদ্যালয়ে যাওয়া ছাড়া আমার কোনো কর্মসূচি নেই। রাত যখন গভীর হলো 1:30-2 বাজে, ঘড়ির সময় অনুযায়ী 7ই নভেম্বর গভীর রাতে হঠাৎ গুলির আওয়াজ শোনা যেতে লাগলো। রাত যতই বাড়তে লাগলো গুলির আওয়াজও ততই বাড়তে লাগলো। গুলির আওয়াজ শুনে মনে হতে লাগলো এ যেন 25শে মার্চ 1971-এর মতোই এক কালো রাত। 25শে মার্চ 1971-এ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালিকে নির্বিচারে হত্যা করেছে। কিন্তু আজকের গুলি কারা করছে, কেন করছে, কার বিরুদ্ধে করছে, কিছুই বোঝা যাচ্ছে না। 7ই নভেম্বর ভোর হতে না হতেই দেখা গেল সেনাবাহিনীর সিপাহীরা আকাশপানে গুলি করতে করতে রাস্তা দিয়ে পায়ে হেঁটে, গাড়িতে চড়ে যে যেভাবে খুশি ঘুরে বেড়াচ্ছে। আর এই সেনা সিপাহীদের সাথে স্বতঃস্ফূর্তভাবে জনগণের একটা অংশ যোগ দিয়েছে। সিপাহী জনতা রাজপথে মিছিল করছে আর আকাশের দিকে গুলি ছুটছে, স্লোগান দিচ্ছে। সিপাহী জনতার এই মিছিল থেকে নানা ধরনের স্লোগান শোনা গেল। কোনো মিছিল থেকে স্লোগান এলো মোস্তাক জিয়া জিন্দাবাদ, মুসলিম বাংলা জিন্দাবাদ। কোনো মিছিল থেকে স্লোগান উঠল কর্নেল তাহের জিন্দাবাদ, তাহের জিয়া ভাই ভাই, গণবাহিনী জিন্দাবাদ, সিপাহী জনতা ভাই ভাই ইত্যাদি নানা ধরনের স্লোগান দিতে শোনা গেল সিপাহী জনতার মিছিল থেকে। এই সিপাহী জনতার সামনে কোনো সুস্পষ্ট লক্ষ্য বা পরিষ্কার কোনো ধারণা ছিল না যে তা বোঝাই যাচ্ছিল, এবং এই সিপাহী জনতার বিদ্রোহে কোনো একক নেতৃত্ব বা নিয়ন্ত্রণ যে ছিল না তাও বোঝা যাচ্ছিল। তবে এই সিপাহী জনতার বিদ্রোহ যে আওয়ামী বাকশালী এবং শেখ মুজিবের অনুসারীদের বিরুদ্ধে তা নিশ্চিত ছিল। এই মিছিলকারী সিপাহী জনতা আওয়ামী বাকশালী বা শেখ মুজিবের অনুসারীদের দেখামাত্র যে মেরে ফেলত তাতে কোনো সন্দেহ ছিল না। 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ছিল শেখ মুজিবুর রহমান, আওয়ামী বাকশালী এবং ভারতের বিদ্রোহের বিরুদ্ধে। সাধারণ সিপাহী জনতা এই বিপ্লবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নেতা মনে করেছে। 1975-এর 15ই আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আওয়ামী বাকশালীরা শেখ মুজিবের অনুসারীরা যে কে কোথায় লাপাত্তা হয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না। অবশ্য শেখ মুজিবের সহপার্টি বা আওয়ামী লীগ বাকশালী নেতাদের একটি বিরাট অংশ মুজিব হত্যাকারীদের সাথে হাত মিলালো এবং হত্যাকারীদের নেতা খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে সরকার গঠন করলো। আর আমরা গুটি কয়েক ছাত্র নেতা কর্মী রাজনৈতিক তৎপরতা চালাবার বা মুজিব হত্যার প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম। তারা 1975-এর 7ই নভেম্বর বিক্ষুব্ধ সিপাহী জনতার বিদ্রোহ দেখে ভয়ে পালিয়ে দেশ ত্যাগ করলাম। ছাত্রনেতা রবিউল আলম চৌধুরী বর্তমানে সরকারি আমলা এবং শেখ হাসিনার পিএস মুক্তাদির চৌধুরীর নেতৃত্বে আমরা 10 জন ছাত্র নেতাকর্মী কুমিল্লার লাকসাম কসবা দিয়ে পালিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গিয়ে উঠলাম। 1971-এর মুক্তিযুদ্ধের সময় আগরতলা ছিল 2 নং সেক্টর। আমরা যারা 2 নং সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলাম তাদের কাছে আগরতলা ছিল পূর্ব পরিচিত শহর। এই আগরতলা শহরের এমবিবি কলেজের ভিপি সঞ্চয় পালের বাড়িতে আমরা সবাই উঠলাম। সঞ্চয় পালের কাছ থেকে শুনলাম শেখ মুজিবের আমলে আওয়ামী লীগের তৃতীয় চতুর্থ সারির নেতা, পরবর্তীকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং শেখ হাসিনা আমলে কিছুই না এস.এম. ইউসুফ আগরতলা থেকে কলকাতায় চলে গেছেন এবং যাওয়ার সময় বলে গেছেন তিনি কিছুদিনের মধ্যে আবারও আগরতলায় আসবেন।
অন্যদিকে সাবেক ডাকসুর ভিপি, বর্তমানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক মুজিব বাহিনী নেতা, আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান, বর্তমানে গণফোরামের কেন্দ্রীয় নেতা মোস্তফা মহসিন মন্টু, সাবেক ছাত্রনেতা, পরবর্তীকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি, বর্তমানে জাতীয় পার্টির প্রাক্তন এমপি মোহাম্মদ শাহ আবু জাফর, সাবেক ছাত্রনেতা ইসমত কাদির কামা, শেখ মুজিবের মন্ত্রী মোল্লা জালালের ছেলে সাবেক ছাত্রনেতা রুমি, কবি নজরুল সরকারি কলেজের তুখোড় ছাত্রনেতা, সৎ ও প্রতিবাদী ব্যক্তিত্ব, বিএনপি সরকার কর্তৃক মনোনীত ৭৯ নং ওয়ার্ড চেয়ারম্যান, সভাপতি জননেতা মোহাম্মদ ফরিদ উদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী আবু সাইদ, রাজনৈতিক উপদেষ্টা ডক্টর এস.এ. মালেক সহ ৩০০ নেতাকর্মী পশ্চিমবাংলার রাজধানী কলকাতায় পালিয়ে যায়। বলা যায়, না বুঝে শুনে আমরা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যাই, যা ছিল নাবালক সুলভ রাজনৈতিক অনভিজ্ঞতা। আমার ধারণা, দেশ ত্যাগ করে ভারতে যাওয়া আমাদের সংখ্যা ১,৩০০-এর বেশি হবে না। তবে দেশ থেকে পালিয়ে যাওয়া, ভারতের বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া ১,০০০ নেতাকর্মীর উদ্দেশ্য ছিল একটাই, আর সেই উদ্দেশ্য হচ্ছে ভারত সরকারের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের মতো রাজনৈতিক এবং সামরিক তৎপরতা চালানো। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের সরকারকে সাহায্য করা তো দূরে থাক, পাত্তাই দেয়নি। গোপালগঞ্জের বঙ্গবন্ধু কলেজ ছাত্র সংসদের জিএস, পরবর্তীকালে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা খান মিরাজ, ছাত্রলীগ এবং মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় তাত্ত্বিক নেতা, বর্তমানে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও নেতা মোবারক হোসেন সেলিম, টাঙ্গাইলের ছাত্রনেতা, বর্তমানে ব্যবসায়ী বাবর আলী, টাঙ্গাইল জেলা ছাত্রনেতা, বর্তমানে অ্যাডভোকেট লিয়াকত হোসেন জাহাঙ্গীর, যুবনেতা নজিবুর রহমান নিহার, ছাত্রনেতা, বর্তমানে ব্যবসায়ী নওশের আলী নসু, যুবকর্মী, বর্তমানে ভারতের নাগরিক জ্যোতির্ময় বিশ্বাস, সাবেক ছাত্রনেতা, বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা গোপালগঞ্জের আব্দুর রউফ শিকদার, সাবেক যুবনেতা, দীর্ঘদিন প্রবাসী থেকে বিদেশিনীকে বিয়ে করে ঘর সংসার করে 2 সন্তান জন্ম দিয়ে অবশেষে বিদেশি কালচারের সাথে মানিয়ে নিতে না পেরে বিদেশি বধূ এবং সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে দেশে ফিরে বর্তমানে ব্যবসারত গ্রিন রোড কাঁঠালবাগানের এস.এ. কাইয়ুম খসরু এবং আমি স্বয়ং বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অবাঞ্ছিত ঘোষিত। আমরা এই 10 জন আমাদের নেতৃত্ব দানকারী রবিউল আলম চৌধুরী ওরফে মুক্তাদির চৌধুরী সহ মোট 11 জন আগরতলা এমবিবি কলেজের ভিপি সঞ্জয় পালের বাড়িতে ময়লা নিষ্কাশনের ড্রেনের উপর পুরনো টিন দিয়ে একটি চালা বানিয়ে তার নিচে একটি বড় চৌকি ফেলে থাকতে লাগলাম। অবশ্য রবিউল আলম চৌধুরী ওরফে মুক্তাদির চৌধুরী সঞ্জয় পালের সাথে ওদের সঙ্গেই ঘুমাতো, আর 10 জন ড্রেনের উপর ভাঙা টিনের চালা নিচে রেখে ওই এক চৌকিতেই ঘুমাতাম। একজনের পাশে একজন করে 9 জন পাশাপাশি ঘুমাতো, আর আমি ঘুমাতাম সকলের পায়ের ধারে, কারণ পাশাপাশি 10 জনের জায়গা ওই চৌকিতে হতো না, তাই আমি সকলের পায়ের ধারে যে জায়গা সেখানেই ঘুমাতাম। ঘুম হতো না, কোনো রকমে শুয়ে থাকা। একে তো প্রচণ্ড মশা, তার উপর আবার চতুর্দিক খোলা, তার উপর আবার ড্রেনের উপর, তাও মশারি ছাড়া। মশারি নেই, এখানে দিনের বেলাতেই মশা ধরতো। এই অবস্থায় ঘুমানোর তো কোনো প্রশ্নই ওঠে না। অবশ্য আমাদের ঘুমানোর জন্য 2-3টা কম্বল দেওয়া হয়েছিল। সবাই কম্বল বিছিয়ে আরেকটি কম্বল গায়ে থেকে মাথা পর্যন্ত মুড়িয়ে রাখত, আর আমি কম্বল না পেয়ে লুঙ্গি দিয়ে সারা শরীর ঢেকে শার্টের ভিতর মাথা ঢুকিয়ে রাখতাম। আমি আর মোবারক হোসেন সেলিম অধিকাংশ রাত গল্প করে আর মশা মেরে কাটিয়ে দিতাম। মশা মেরে 2 বন্ধু মিলে আবার গুনতাম কত হাজার কয়শো মশা মারলাম। এইভাবে রাত পার করে দিয়ে সকালে পায়ের ধারে শুয়ে পড়তাম। যতখানি বেলা সম্ভব ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দিতাম, কারণ আমাদের কপালে সকালে নাস্তা খাওয়া ছিল না, তাই রোজা রাখার মতো শুয়ে শুয়ে বেলা পার করে দিতে চাইতাম। ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সেক্রেটারি রাধু গুপ্ত দুপুরের খাওয়ার জন্য ভারতীয় 1 টাকা 10 পয়সা এবং রাতে খাওয়ার জন্য 1 টাকা, তাও আবার রুটিন মাফিক দিতেন না। সপ্তাহে 2-1 দিন বা তারও বেশি দিন তো বাদই যেত। অর্থাৎ কখনো সপ্তাহে লাগাতারভাবে, আবার কখনো সপ্তাহের মধ্যে 2-3 দিন কংগ্রেস সেক্রেটারি রাধু গুপ্ত টাকা দিতেন না। আমাদেরকে টাকা দেওয়ার জন্য রাধু গুপ্তের আন্তরিকতার অভাব ছিল না। তিনি টাকা জোগাড় করতে পারতেন না, তাই আমাদের দিতে পারতেন না। আর যখন টাকা দিতে পারতেন না, তখন আমাদের না খেয়ে থাকা ছাড়া আর বিকল্প কিছুই ছিল না। রাধুগুপ্ত রবিউল আলম চৌধুরী ওরফে মুক্তাদির চৌধুরীর কাছে টাকা দিতেন। রবিউল দিতেন শঙ্কর বোর্ডিংয়ে, এবং শঙ্কর বোর্ডিং এ বলা ছিল দুপুরে 1 টাকা 10 পয়সা, রাতে 1 টাকার বেশি কাউকে খেতে দেওয়া হবে না। দুপুরে 1 টাকার ভাত, 10 পয়সার ভাজি, কাঁচামরিচ, পেঁয়াজ ও ডাল ফ্রি। রাতে 90 পয়সার ভাত, 10 পয়সার ভাজি, এই ছিল আমাদের বরাদ্দ। আমরা দুপুরে 1 টাকার ভাত খেয়ে হোটেলে ক্যাশ থেকে 10 পয়সা ফেরত নিয়ে ওই 10 পয়সা দিয়ে বিড়ি কিনে খেতাম। কাপড় চোপড়ে আমরা এমন ফিটফাট যে কেউ চিন্তা করতে পারতো না যে আমাদের পেটে ভাত নেই, পকেটে পয়সা নেই। আসন্ন শীতের কথা চিন্তা করে আমি আমার ডাবল সাইজ স্যুটটা বাসা থেকে সঙ্গে নিয়ে গেছিলাম।
আমি যখন ডাবল বেস স্যুটটা পরে আগরতলার রাস্তায় বের হতাম তখন সারা আগরতলার নরনারী আমার দিকে মানে আমার ডাবল সাইজ স্যুটের দিকে তাকিয়ে থাকতো। সারা আগরতলা শহরে আমার ছাড়া দ্বিতীয় কোনো ডাবল বেস স্যুট ছিল না। মেয়েরা তাকিয়ে থাকতো আকর্ষণীয়ভাবে এবং ছেলেরা তাকাতো ঈর্ষান্বিতভাবে। কতজন জিজ্ঞেস করেছে এটা কোথা থেকে বানিয়েছি, বলতে হয়েছে কলকাতা থেকে বানিয়েছি, কারণ আমরা যে বাংলাদেশ থেকে এসেছি এটা ত্রিপুরা রাজ্য কংগ্রেস সেক্রেটারির নির্দেশে গোপন করতে হয়েছে। শুধু তাই নয়, আমরা যে মুসলমান এটাও গোপন করতে হয়েছে। আমাদের পরিচয় গোপন করে মিথ্যে পরিচয় থাকতে হয়েছে। বলতে হতো আমরা কলকাতা থেকে বেড়াতে এসেছি, আমরা সকলেই হিন্দু। আমাদের প্রত্যেকেরই একটা হিন্দু নাম ছিল। এস.এম. ইউসুফের নাম ছিল সরস্তা। রবিউল আলম চৌধুরী ওরফে মুক্তাদির চৌধুরীর নাম ছিল রবি রায় চৌধুরী ওরফে রবিদা। আমার নাম ছিল অনন্ত দাশগুপ্ত ওরফে অনন্তদা। আমরা ভারতীয় হিন্দু নাগরিকের মিথ্যে পরিচয়ে ভারতের আগরতলায় থাকতে লাগলাম। আমাদের স্মার্ট ফিটফাট পোশাকের পকেট থেকে পাতার বিড়ি বের করে ধূমপানের জন্য আগুন ধরাতাম। তখন মানুষ অবাক হয়ে চেয়ে থাকতো, মনে করতো এটা আমাদের এক ধরনের শৌখিনতা বা ফ্যাশন। আসলে আমাদের যে বিড়ি খাওয়ার পয়সা নেই এটা আগরতলার মানুষ বুঝতো না। পেটের ক্ষুধার কী জ্বালা তা আমরা হাড়ে হাড়ে বুঝেছি। মাঝে মাঝে কংগ্রেসের সেক্রেটারি রাধুগুপ্ত টাকা দিতে পারতেন না। এই টাকা দিতে না পারার ঘটনা পরপর 2-3 দিনও হয়ে যেত। ক্ষুধার যন্ত্রণায় আমরা কাতরাতে থাকতাম। আমি বলতাম আমরা কাজ করে খাই, প্রয়োজনে মজুরের কাজ করে আমাদের আহার জোটাই, কিন্তু না, আমাদের কাজ করাও মানা। আমাদের পেছনে ভারতের গোয়েন্দা লেগে থাকতো, যে কোনো মুহূর্তে আমাদের গ্রেফতার করতে পারে। তাই কংগ্রেস সেক্রেটারি রাধুগুপ্তের কথার বাইরে এক চুলো চলা যাবে না। ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকতাম। ক্ষুধার জ্বালা সইতে না পেরে শঙ্কর বোর্ডিংয়ে গিয়ে হোটেলের মালিক দাদাবাবুকে মিনতির সাথে বলতাম, দাদাবাবু এই বেলাটা আমরা খাই, পরের বেলায় 2 পয়সা একবারে নিয়েন। শঙ্কর বোর্ডিংয়ের মালিক দাদাবাবুর এক জবাব, আগে পয়সা পরে খাওয়া, সোজা বের হন। হোটেলে দরজার পাশে দাঁড়িয়ে বেহায়ের মতো বেলাজ্যের মতো দেখতাম লোকে মাছের মাথা, মুরগির মাংস, খাসির মাংস আরও কত কী দিয়ে খাচ্ছে। দাদাবাবু ধমক দিয়ে বলতো, দাঁড়িয়ে রয়েছেন কেন, যান পথ ছাড়ুন। একসময় ধীরে ধীরে হোটেলের দরজা থেকে সরে আসতাম। রাস্তার কল থেকে পেট ভরে পানি খেয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটতাম। একইভাবে চলতে থাকলো আমাদের দিন। আমরা মুক্তিযুদ্ধের কিংবদন্তি নায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ বাহিনীতে যোগ দেওয়ার অপেক্ষায় দিন গুনতে লাগলাম। স্বেচ্ছায় সকল দুঃখ কষ্ট হাসি মুখে বরণ করে নিলাম। একদিন 32 ঘন্টারও অধিক সময় অভুক্ত থেকে ক্ষুধার জ্বালা সইতে না পেরে টাঙ্গাইলের বাবর আলী ওরফে দীপকের সাথে ফন্দি করলাম। আজ দুজন হোটেলের মালিক দাদাবাবুকে কিছু না বলে অন্য কাস্টমারদের মতো সোজা খেতে থাকবো, তারপর যা হবার হবে। পেট থেকে তো আর খাওয়া বের করতে পারবে না। ফন্দি মতো দুজন সোজা শঙ্কর বোর্ডিংয়ে খাওয়ার টেবিলে বসে পড়লাম। হোটেলের প্রথম বয় যথারীতি আমাদের সামনে কাঁসার থালা দিয়ে গেল। দ্বিতীয় বয় গরম পানি দিয়ে আমাদের হাত এবং থালা ধুয়ে দিয়ে গেল। তৃতীয় বয় বালতি করে ভাত আর বাটি নিয়ে আমাদের সামনে এসে বালতি থেকে বাটি মেপে আমাদের থালায় যেই ভাত দিতে যাবে অমনি দাদাবাবুর হাঁক, এই পয়সা কই? আমি বললাম রবিদা নিয়ে আসছে। দাদাবাবু হাত দিয়ে ইশারা করলো, বয় চলে গেল। সব কাস্টমার খাচ্ছে, আমরা 2 বন্ধু খালি থালা নিয়ে সামনে বসে আছি। সবাই খাচ্ছে, আমরা চেয়ে চেয়ে দেখছি, তাও আবার সামনে খালি থালা নিয়ে। এইভাবে কতক্ষণ ছিলাম জানি না। আমরা তো জানি রবিদা আসবে না, তারপরও রবিদা এখনো আসছে না কেন? চলো তো গিয়ে দেখি বলতে বলতে একসময় দুজনই হোটেল থেকে বেরিয়ে এলাম। তখন দুপুরবেলা আমরা যেখানে থাকি সেই পাড়ার এক বাড়িতে ডেকোরেশন হচ্ছে। জিজ্ঞেস করলাম, দাদা এখানে কি হবে? তিনি উত্তর দিলেন, সন্ধ্যায় কীর্তন হবে। শুনে আমরা তো মহা খুশি। কীর্তন হবে মানে কীর্তনের প্রসাদ হিসেবে নিশ্চয়ই খিচুড়ি খাওয়াবে। বেজায় আনন্দ নিয়ে দুজন ঘুরে বেড়াচ্ছি, কখন সন্ধ্যা হবে, কখন কীর্তন হবে, কখন আমরা খিচুড়ি খাবো। দুজনে যুক্তি করেছি আমরা আগে খাবো, তারপর অন্য বন্ধুদের খবর দেব, নইলে আবার কোনো ভেজাল বেঁধে যায়। রবিদা যদি আবার কীর্তনে আসা খিচুড়ি খাওয়া নিয়ে আমাদের নিষিদ্ধ করে, তাই ঠিক করলাম আমাদের খাওয়ার আগে কাউকে জানাবই না। সন্ধ্যার আগেই আমরা 2 বন্ধু এসে হাজির হলাম। তখনও কেউ আসেনি। বাড়ির বাইরের লোকদের মধ্যে আমরাই সবার আগে এসেছি। বাড়ির গৃহকর্তা ইশারায় সামনে বিছানো হোগলায় বসতে বললেন। আমরা বসে পড়লাম। আমরা কোনো কথা বলছি না। কীর্তন শুরু হলো। হরে রাম হরে কৃষ্ণ। কীর্তন শেষে গৃহকর্ত্রী মা আমাদের বিশেষ যত্ন সহকারে প্রসাদ মানে খিচুড়ি খাওয়ালেন। আমরা খুব খেলাম, যত দিলেন ততই খেলাম, নিষেধ করলাম না। যে যত্ন করে খাওয়ালেন মনে মনে ভয় পেলাম যদি টের পাই আমরা মুসলমান তাহলে আর দেহে প্রাণ থাকবে না। দেহটাও থাকে কিনা সন্দেহ। সবাইকে খবরটা দিলাম। পরি কি মরি করে দৌড়ে গেল সবাই। পরদিন দুপুরে পুকুর পাড়ে গেলাম চান করতে। চান মানে গোসল। আমরা সবাই হিন্দু, তাই গোসলকে চান বলতে হচ্ছে, পানিকে জল বলতে হচ্ছে। এর কোনো ভুলভ্রান্তি হলে সর্বনাশ, উপায় থাকবে না। শান বাঁধানো পুকুর। পুকুর পাড়ে বসে আছেন সেই গৃহকর্তা। আমাদের দেখে জিজ্ঞেস করলেন, গতকাল প্রসাদ খেয়েছিলে? আমরা বললাম, জি খেয়েছি। ব্যাস, গৃহকর্তার চেহারা পরিবর্তন হয়ে গেল। বার কয়েক আমাদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালেন, তারপর দ্রুত চলে গেলেন। আমি ভয় পেলাম।
মনে মনে খুঁজতে লাগলাম কি ত্রুটি হলো, কিন্তু কোনো ত্রুটি তো খুঁজে পেলাম না। আমরা তাড়াতাড়ি চলে এলাম, ওই রাস্তায় আর গেলাম না, কাউকে কিছু বললামও না। আমাদের মধ্যে যে সত্যিকার হিন্দু বন্ধু ছিল জ্যোতির্ময়, ওকে একদিন ঘটনাটা বলে জ্যোতির্ময় বলল, বেঁচে গেছিস, ধরা পড়ে গিয়েছিলি, তোরা হিন্দু না। আমরা বললাম কিভাবে? ওই যে খেয়েছিস বলেছিস, তাহলে কি বলতে হবে? বলতে হবে আজ্ঞে খেয়েছি। জি বলা যাবে না, জির স্থলে আজ্ঞে বলতে হবে। জি বলে মুসলমানরা।